বিউটি পার্লারের শান্ত নরম বিছানায় শুয়ে থাকা এক সুন্দরী মহিলা। তিনি ভাবতেও পারেননি যে এই বিলাসিতাই তার জীবনের শেষ বিলাসিতা হতে চলেছে, কারণ কিছুক্ষণের মধ্যেই ভেজা প্লাস্টারের এক জীবন্ত কবর তাকে গ্রাস করবে। আর এই ভয়ঙ্কর কাজটি করছে সুন চেন, একজন সাধারণ মা। কিন্তু কেন একজন মা এমন ঠান্ডা মাথার সিরিয়াল কিলারে পরিণত হলো? কি এমন ঘটেছিল তার সাথে যা তাকে নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য করল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই অভিশপ্ত দিনে, যেদিন তার 6 বছরের মেয়ের জন্মদিনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। গল্পের শুরুটা ছিল আর 5টা সাধারণ দিনের মতোই। সুন চেন একজন মা যিনি তার সন্তানকে খুব ভালোবাসেন, এবং তার স্বামী ওল্ড উ, যিনি পেশায় একজন ডিটেকটিভ। 2004 সাল, তাদের 6 বছরের মেয়ে মিয়ারের জন্মদিনের দিন। বাবা ওল্ড উ একটা কেসের তদন্তে শহরের বাইরে থাকায় মা সুন চেন তার মেয়ের জন্মদিন পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে তার কর্মস্থল একটি কাপড়ের দোকানে বসের কাছ থেকে 1 ঘন্টার ছুটি নিয়ে মেয়েকে কিন্ডারগার্টেন থেকে আনতে যায়। কিন্তু সুন চেনের কিছু কাজ তখনও বাকি ছিল, তাই সে তার ছোট্ট মেয়েকে দোকানের ভেতরে রেখে কিছু গ্রাহকের জিনিস ডেলিভারি দিতে বেরিয়ে যায়। কিন্তু ভাগ্য সেদিন অন্য কিছু লিখে রেখেছিল। ফেরার পথে 1 বছরের সবচেয়ে বাজে দিনটা তার জন্য অপেক্ষা করছিল। একটা বিশাল ট্রাক হঠাৎ ভুল পথে এসে সজোরে তার গাড়িতে ধাক্কা মারে। সুন চেন কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের বিশালদেহী ড্রাইভার গাড়ি থেকে নেমে তার সাথে অসভ্য আচরণ করতে শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে লোকটি জামা কাপড় খুলে তাকে হেনস্থা করারও চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে তার ফোনের রিং বেজে ওঠে। ফোনের ওপারে ছিল তার মহিলা বস। সে তার ধনী প্রেমিকের সাথে ডেটে যাওয়ার জন্য অধৈর্য হয়ে উঠেছিল এবং সুন চেনকে এক্ষুনি দোকানে ফিরে তার মেয়েকে নিয়ে যেতে বলে, কারণ দোকান বন্ধ করে তাকেও বেরোতে হবে। সুন চেন অসহায়ভাবে বসকে বোঝানোর চেষ্টা করে যে সে একটা দুর্ঘটনার শিকার হয়েছে এবং পুলিশ না আসা পর্যন্ত সে নড়তে পারবে না। সে বসের কাছে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করে, কিন্তু তার অহংকারী বস একটা কথাও শুনতে রাজি ছিল না। সে বাজেভাবে গালাগালি করে ফোনটা কেটে দেয়। এরপর তার ধনী প্রেমিকের পরামর্শে বস এক জঘন্য কাজ করে বসে। সে 6 বছরের ছোট্ট মিয়ারকে দোকান থেকে বের করে দিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। ছোট্ট মেয়েটাকে বলা হয় রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করতে। ভাবুন একবার, রাস্তার হাজারো গাড়ির ভিড়ে 6 বছরের একটা বাচ্চা মেয়ে একা দাঁড়িয়ে আছে। সে তার মাকে ফোন করার জন্য একটা পাবলিক টেলিফোন বুথে ছুটে যায়, কিন্তু উচ্চতায় ছোট হওয়ায় পয়সা ফেলার স্লট পর্যন্ত তার হাত পৌঁছায় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ছোট্ট মিয়ার একটা ট্যাক্সি থামায় এবং বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়িতে ওঠার পর সে মায়ের শেখানো কথা মতো একটা চুইনগামের কাগজে ড্রাইভারের তথ্য লিখে রাখে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর মিয়ার বুঝতে পারে তার কাছে যা টাকা আছে তাতে ভাড়া প্রায় 2000 কোরিয়ান ওন কম পড়বে। সে খুব ভয়ে ভয়ে ড্রাইভারকে কথাটা জিজ্ঞাসা করে, আর ঠিক তখনই সেই ড্রাইভারও তার বসের মতোই নির্দয় আচরণ করে। সে গালাগালি করতে করতে গাড়ি থামিয়ে 6 বছরের বাচ্চা মেয়েটাকে অন্ধকার রাস্তায় নামিয়ে দেয়। তখন সন্ধে নেমে আসছে। চারিদিকে আবছা আলো আর অন্ধকার সুড়ঙ্গ। ভয় আর আতঙ্কে ছোট্ট মেয়েটার শরীর কেঁপে চলেছিল। সে হাঁটতে হাঁটতে অনবরত কেঁদেই চলেছিল আর শুধু মা মা বলে ডাকছিল। সে বুঝতেই পারছিল না যে তার জন্মদিনের দিনেই কেন তার সাথে এমন হচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। সেই রাতেই সিওলের সবচেয়ে বড় আবর্জনা ফেলার জায়গা থেকে মিয়ারের মৃতদেহ উদ্ধার হয়। তার শরীরে কোনো পোশাক ছিল না এবং মৃত্যুর আগে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল। যে ফুল ফোঁটার আগেই ঝরে গেল তার বয়স ছিল মাত্র 6 বছর। খুনি ছিল সেই লাল রঙের স্পোর্টস কারের চালক, এক ধনী পরিবারের বিকৃত মনস্ক ছেলে। পুলিশ খুব দ্রুত তাকে গ্রেফতার করে, কিন্তু খুনির প্রভাবশালী পরিবার টাকার জোরে এক অসাধু আইনজীবীকে হায়ার করে। সেই আইনজীবী একটি ভুয়া মানসিক অসুস্থতার রিপোর্ট তৈরি করে খুনিকে জেলের শাস্তি থেকে বাঁচিয়ে দেয়। আদালত রায় দেয় তাকে মাত্র 2 বছর মানসিক হাসপাতালে চিকিৎসা করালেই সে মুক্তি পেয়ে যাবে। এই রায় শুনে সুন চেন এবং ওল্ড উ দম্পতির পায়ের নিচের মাটি সরে যায়। সুন চেন পুরোপুরি ভেঙে পড়ে। যখন আইন তার মেয়ের বিচার করতে পারল না, তখন সে সিদ্ধান্ত নিল নিজের হাতেই মেয়ের খুনের বিচার করবে। সে শপথ নিল যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, তাদের প্রত্যেকের রক্তের মূল্যের দাম চুকাতে হবে।
প্রতিশোধের প্রথম ধাপের হিসাবে সে তার স্বামী ওল্ডুকে ডিভোর্স দেয়, যাতে তার গোয়েন্দা পরিচয় এই পথে বাধা না হয়ে দাঁড়ায় এবং তার কোনো বিপদ না হয়। দ্বিতীয় ধাপে সে বিলাসবহুল গাড়ি বিক্রির একটি নতুন চাকরি নেয়, কারণ ট্যাক্সি ড্রাইভার ছাড়া তার তালিকার বাকি সবাই ছিল ধনী এবং প্রভাবশালী। তাদের কাছে পৌঁছানোর জন্য এটাই ছিল তার একমাত্র পথ। কিন্তু মানুষ খুন করা যতটা সহজ মনে হয়, করা ততটা সহজ নয়। নরম মনের শুনছেন প্রায় 11 মাস ধরে চেষ্টা করেও কিছু করার সাহস পায়নি। তার ভেতরের ভয় তাকে আটকে রেখেছিল। মেয়ের মৃত্যুবার্ষিকীর ঠিক কয়েকদিন আগে একটি অপ্রত্যাশিত ঘটনা শুনছেনের ভেতরের সমস্ত দ্বিধা দূর করে দেয়। সেদিন সে একটা শপিং মলে দিয়েছিল। হঠাৎ মহিলাদের শৌচাগারের সামনে সে তার মেয়ের সবচেয়ে ভালো বন্ধুকে দেখতে পায়। মেয়েটির সৎমা তাকে বকাবকি করছিল, কারণ সে মায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছিল না। শুনছেনের মনে পড়ে যায় মৃত্যুর আগে তার মেয়ে এই বন্ধু এবং তার সৎমার কথাই তাকে বলে গিয়েছিল। মা, আমার বন্ধুর সৎমা খুব খারাপ, সে তাকে খুব মারে। এটাই ছিল তার মেয়ের বলা শেষ কথাগুলোর একটি। শুনছেন এটাকে তার মেয়ের শেষ ইচ্ছে হিসেবে গ্রহণ করে। সৎমার বকুনির মুখে ছোট্ট মেয়েটি যখন ভয়ে জড়সড় হয় ক্ষমা চাইছিল, তখন মহিলাটি আরও রেগে গিয়ে তাকে টয়লেটের একটি কেবিনে টেনে গিয়ে মারধর শুরু করে। বাচ্চার কান্নার আওয়াজ পেলেও আশেপাশে কেউ এগিয়ে আসেনি। কিন্তু শুনছেন আর স্থির থাকতে পারল না। সুযোগ বুঝে সৎমা ফোন করতে গেলে শুনছেন মেয়েটিকে উদ্ধার করে এবং চুপি চুপি শৌচাগার থেকে বের করে দেয়। এরপর সে শৌচাগারের দরজায় মেরামতির জন্য বন্ধ লেখা একটি বোর্ড ঝুলিয়ে দেয়। তারপর ব্যাগ থেকে একটা স্ক্রুড্রাইভার বের করে তালা ভেঙে ভেতরে ঢোকে এবং কোনো দ্বিধা ছাড়াই সেই মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে যতক্ষণ না সে নিথর হয়ে যায়। এই হত্যাকাণ্ডটিই ছিল তার প্রতিশোধের অধ্যায়ের সূচনা। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, এই কেসে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তার প্রাক্তন স্বামী ডিটেকটিভ ওল্ড উয়ের দলকে। ঘটনাস্থল থেকে পুলিশ তেমন কোনো সূত্র খুঁজে পায় না, কারণ শৌচাগারের ভেতরে বা দরজার সামনে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কিন্তু তদন্ত করতে গিয়ে ওল্ড উয়ে একটি খেলনার দোকান থেকে কেনা জাদুর কাঠির রসিদ পায়, যা ঘটনার সময়ের সাথে মিলে যায়। ফুটেজে সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। জাদুর কাঠিটি কিনছিল তার প্রাক্তন স্ত্রী শুনছেন। ওল্ড উয়ের মনে এক অশুভ আশঙ্কা জেগে ওঠে। তার মানে কি খুনি তার প্রাক্তন স্ত্রী? কিন্তু তার উদ্দেশ্য কি হতে পারে? ব্যক্তিগত অনুভূতি এবং প্রমাণের অভাবে ওল্ড উয়ে এই ব্যাপারটা চেপে যায়। পুলিশের তদন্ত থেমে গেলেও শুনছেনের প্রতিশোধের চাকা ততক্ষণে চলতে শুরু করেছে। তার পরবর্তী লক্ষ্য ছিল সেই সুন্দরী বস যে তার মেয়েকে দোকান থেকে বের করে দিয়েছিল। আর এখানেই আমরা গল্পের সেই দৃশ্যে ফিরে আসি যা আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম। শুনছেন খবর নিয়ে জানতে পারে তার বস প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় এক হাই প্রোফাইল বিউটি পার্লারে যায়। সে আগে থেকেই সেখানে গ্রাহকের ভান করে পৌঁছে যায় এবং সুযোগের অপেক্ষা করতে থাকে। অ্যাটেন্ডেন্ট যখন বসের মুখে প্লাস্টার মাস্ক লাগিয়ে দিয়ে বাইরে যায়, তখন শুনছেন তার ঘরে ঢোকে। বিছানায় শুয়ে থাকা বস ভাবে হয়তো অ্যাটেন্ডেন্ট ফিরে এসেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শুনছেন তার হাত পা বেঁধে ফেলে এবং এক বাটি ভেজা প্লাস্টার তার নাক মুখের মধ্যে ঢেলে দেয়। বস কয়েক মুহূর্ত ছটফট করার পর চিরতরে শান্ত হয়ে যায়। শুনছেন মৃতদেহের পায়ের কাছে তার মেয়ের প্রিয় প্রিন্সেস অরোরার একটি স্টিকার লাগিয়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। এর পরের লক্ষ্য ছিল বসের সেই ধনী প্রেমিক যে প্রথম মেয়েকে বের করে দেওয়ার পরামর্শ দিয়েছিল। শুনছেন গাড়ি বিক্রির অজুহাতে তার সাথে দেখা করে এবং নিজের রূপের ফাঁদে ফেলে তাকে একটি প্রাইভেট অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে সে হ্যাংওভার কমানোর ওষুধের নামে লোকটিকে মারাত্মক বিষ খাইয়ে দেয়। লোকটি যখন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রক্তবমি করছিল, শুনছেন তার মেয়ের কণ্ঠে রেকর্ড করা একটা ক্যাসেট চালিয়ে দেয়। মেয়ের মিষ্টি গানের সুর শুনতে শুনতে লোকটির শ্বাস বন্ধ হয়ে যায়। শুনছেন তার কপালেও প্রিন্সেস অরোরার একটি স্টিকার লাগিয়ে দেয়। টানা 3 দিনে 3টি হত্যাকাণ্ড, পুরো শহরে আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ অবশেষে নড়ে চড়ে বসে। এবার তারা 3টি ঘটনাস্থলেই প্রিন্সেস অরোরা স্টিকার খুঁজে পায় এবং বুঝতে পারে যে খুনি একজনই। কিন্তু 3টি মৃতের মধ্যে কোনো সরাসরি সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিটিং চলাকালীন ওল্ডু স্থির থাকতে পারছিল না, কারণ সে জানত এই 3টি হত্যাকাণ্ডের মধ্যে একমাত্র সংযোগ হলো তার প্রাক্তন স্ত্রী শুনছেন। একজন ছিল তার মেয়ের বন্ধুর সৎমা, আর বাকি দুজন তার মেয়ের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী।
ওল্ডু আর দেরি না করে তার প্রাক্তন স্ত্রীকে ফোন করে দেখা করতে বলে, কিন্তু দেখা করার পর স্ত্রী ও মেয়েকে রক্ষা করতে না পারার অপরাধ বোধে সে একটি কথাও বলতে পারে না। সুনচেনের ঠান্ডা স্থির চোখের দিকে তাকিয়ে তার প্রশ্নগুলো গলায় আটকে যায়। সুনচেন কিছু না বলে গাড়ি চালিয়ে চলে যায়, কিন্তু সে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ওল্ডু এক ভয়ঙ্কর জিনিস খেয়াল করে। তার কোমরে থাকা হাতকড়াটি গায়েব হয়ে গেছে। তার প্রাক্তন স্ত্রী কখন যেন সন্তর্পণে সেটা চুরি করে নিয়ে গেছে। একজন ডিটেকটিভের হাতকড়া চুরি হওয়া কোনো ছোট ব্যাপার নয়, কিন্তু সুনচেন কেন এটা করল? তার প্রতিশোধের তালিকায় পরবর্তী নামটা কার? আর নিজের প্রাক্তন স্ত্রীর এই ভয়ঙ্কর রূপ দেখার পর ওল্ডু এখন কি করবে? এই সব প্রশ্ন ভাবতে ভাবতেই যখন সে তাদের পুরনো বাড়িতে ঢুকল, তখন একরাশ অপরাধবোধ তাকে গ্রাস করল। মেয়ের ফেলে যাওয়া খেলনা, তানাকা ছবি, প্রত্যেকটা জিনিস যেন আজ জীবন্ত হয়ে ওল্ডুকে তার ব্যর্থতার কথা মনে করিয়ে দিচ্ছিল। সে সোফায় বসে দুই হাতে মুখ ঢেকে ছটফট করতে লাগলো। সে বুঝতে পারছিল তার চুরি যাওয়া হাতকড়া দিয়ে সুনচেন তার প্রতিশোধের তালিকা থেকে আরও একটি নাম মুছে ফেলতে চলেছে। আর ঠিক তাই ঘটল। সুনচেনের পরবর্তী লক্ষ্য ছিল সেই ট্যাক্সি ড্রাইভার যে টাকার জন্য তার 6 বছরের মেয়েকে অন্ধকার রাস্তায় নামিয়ে দিয়েছিল। গাড়িতে ওঠার সাথে সাথে সুনচেন একটি চুইংগাম মুখে দিল, কারণ এই চুইংগামের কাগজেই তার মেয়ে শেষবারের মতো গাড়ির নম্বর লিখে রেখেছিল, যার জন্য আছে তাকে খুঁজে পেয়েছে। হঠাৎ তার মনে হলো যেন তার মেয়ে ঠিক তার পেছনের সিটেই বসে আছে। সুনচেন ঠান্ডা গলায় ড্রাইভারকে জিজ্ঞাসা করল, মশাই, যদি কোনো 6 বছরের বাচ্চা একা ট্যাক্সিতে ওঠে, আপনি কি তাকে নিয়ে যাবেন? ড্রাইভার স্বাভাবিকভাবে উত্তর দিল, অবশ্যই, বাচ্চাও তো মানুষ। সুনচেন আবার প্রশ্ন করল, যদি তার কাছে 2000 ওন কম থাকে তাহলেও কি পৌঁছে দেবেন? এই কথা শোনার সাথে সাথে ড্রাইভারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার সব কিছু মনে পড়ে গেল। সে চিৎকার করে সুনচেনকে গাড়ি থেকে নামিয়ে দিতে চাইল, কিন্তু সুনচেন এবার তার মৃত মেয়ের কণ্ঠে কথা বলতে শুরু করল, যা ড্রাইভারকে আরও ভয় পেয়ে দিল। ড্রাইভার যখন তাকে টেনে হিঁচড়ে নামানোর জন্য দরজা খুলল, ঠিক তখনই সুনচেন ব্যাগ থেকে একটা ইলেকট্রিক শক স্টিক বের করে তাকে অজ্ঞান করে দিল। এরপর সে গাড়িটি একটি নির্জন খাড়া পাহাড়ের ঢালে নিয়ে গেল। ওল্ডুয়ের চুরি করা হাতকড়া দিয়ে ড্রাইভারের হাত স্টিয়ারিং হুইলের সাথে বেঁধে তার মাথায় একটা প্লাস্টিকের ব্যাগ পরিয়ে দিল। তারপর গাড়িটাকে দিল এক হালকা ধাক্কা। গাড়িটি ঢাল বেয়ে নিচে পড়তে লাগলো, আর ড্রাইভার ভয়ে আতঙ্কে দম আটকে প্লাস্টিকের ব্যাগের ভেতরেই মারা গেল। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছালো, ওল্ডু দেখল তার নিজের হাতকড়া দিয়ে লোকটাকে বাঁধা হয়েছে। কিন্তু যা তাকে স্তব্ধ করে দিল তা হলো গাড়ির ভেতরে পাওয়া প্রিন্সেস অরোরা স্টিকার লাগানো একটি ক্যাসেট। সে দ্রুত ক্যাসেটটি প্লে করতেই ভেতর থেকে ভেসে এলো তার মৃত মেয়ের গান। এই কণ্ঠস্বর তার কলিজা ছিঁড়ে দিচ্ছিল। আর কোনো সন্দেহ রইল না, এই সিরিয়াল কিলার আর কেউ নন, তার নিজের প্রাক্তন স্ত্রী সুনচেন। ওল্ডু পাগলের মতো সুনচেনকে ফোন করতে লাগলো, কিন্তু ফোন বন্ধ ছিল। একজন ডিটেকটিভ হিসেবে তার দায়িত্ব খুনিকে ধরিয়ে দেওয়া, কিন্তু একজন স্বামী ও বাবা হিসেবে সে জানে যে সুনচেন যা করছে তা তার মেয়ের বিচারের জন্য। এই উভয় সংকটে সে যখন পুড়ছিল, তখনই খবর এলো আরও একটি মৃতদেহ পাওয়া গেছে। হ্যাঁ, এবার সেই মোটা ট্রাক ড্রাইভারের পালা যে সুনচেনের গাড়িকে ধাক্কা মেরেছিল এবং তাকে হেনস্থা করেছিল। সুনচেন এবারও এক সরল মেয়ের অভিনয় করে তাকে জঙ্গলের মধ্যে ফাঁদে ফেলে এবং বারবিকিউ রেস্টুরেন্ট থেকে চুরি করা এক ধারালো ছুরি দিয়ে এক আঘাতেই তার জীবন শেষ করে দেয়। তার ট্রাকটিও প্রিন্সেস অরোরা স্টিকারে ভরে গেছিল। এই দৃশ্য দেখে ওল্ডু আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার ক্যাপ্টেনকে সবকিছু খুলে বলল। পুলিশ এবার নড়ে চড়ে বসল, কিন্তু মজার ব্যাপার হলো ক্যাপ্টেন তার রিপোর্টে ওল্ডুর হাতকড়া চুরির ঘটনাটি উল্লেখ করলেন না, কারণ এতে তার নিজের এবং ডিপার্টমেন্টের সম্মানহানি হবে। এই সিনেমার মাধ্যমে পরিচালক যেন কোরিয়ার পুলিশ এবং বিচার ব্যবস্থার দুর্নীতিকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। এখন পুলিশের কাছে খুনিকে তা পরিষ্কার। ওল্ডুকে জিজ্ঞাসা করা হলো সুনচেন কোথায় থাকতে পারে। ওল্ডু বুঝতে পারল পরোক্ষভাবে দায়ী সবাই শেষ। এখন বাকি আছে দুজন। মূল খুনি সেই ধনী পরিবারের ছেলে যে এখন কড়া পাহারায় মানসিক হাসপাতালে আছে, আর দ্বিতীয়জন সেই অসাধু আইনজীবী যে টাকার জন্য খুনিকে বাঁচিয়েছিল। পুলিশ আইনজীবীর বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তারা দেরি করে ফেলেছিল। সুনচেন তাকে আগেই অপহরণ করেছে। ওল্ডু চিৎকার করে বলল, আজ আমার মেয়ের জন্মদিন আর মৃত্যুবার্ষিকী। সে একটাই জায়গায় যেতে পারে যেখানে আমার মেয়ের মৃত্যু হয়েছিল, সিউলের আবর্জনা শোধনাগারে। পুলিশ বাহিনী সেখানে পৌঁছে দেখল সুনচেন একটি ক্রেন দিয়ে আইনজীবীকে শূন্যে ঝুলিয়ে রেখেছে। চারিদিকে মিডিয়া আর সাধারণ মানুষের ভিড়। ওল্ডুকে পাঠানো হলো সুনচেনকে শান্ত করার জন্য। মানসিকভাবে ভেঙে পড়া সুনচেন উন্মত্তের মতো চিৎকার করে সবাইকে অভিযুক্ত করতে লাগলো। তার বিখ্যাত উক্তি, যখন ধস নামে তখন কোনো তুষারকণা নিজেকে নির্দোষ বলতে পারে না। তার চোখে সবাই তার মেয়ের খুনি, এমনকি সে নিজেও। এই সুযোগে পুলিশ পেছন থেকে গিয়ে স্মোক বোমা ছুড়ে সুনচেনকে গ্রেপ্তার করে। আইনজীবীও সে যাত্রায় বেঁচে যায়। আদালতে সুনচেনের যাবজ্জীবন কারাদণ্ড হলো, কিন্তু তার মানসিক অবস্থা বিবেচনা করে
সাজার আগে তাকে 6 মাসের জন্য একটি মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। এই খবর শুনে ওল্ডু সবকিছু বুঝতে পারল। সুনচেনের দেখানো এই পাগলামি আসলে তার মাস্টার প্ল্যানের সবচেয়ে নিখুঁত চাল। তার শেষ লক্ষ্য সেই ধনী ছেলেটি, যে কিনা ওই একই মানসিক হাসপাতালে আছে। ওল্ডু তার সাথে দেখা করতে গেল। কোনো কথা ছাড়াই চোখের ইশারায় তারা সব বুঝে নিল। ওল্ডু তার হাতে একটি বাইবেল দিয়ে শুধু বলল, তোমার যা প্রয়োজন তা এর মধ্যেই আছে। রাতে সুনচেন বাইবেল খুলে দেখল শেষ পাতায় তার মেয়ের প্রিয় প্রিন্সেস অরোরার স্টিকার লাগানো এবং তার নিচেই ভাঁজ করে রাখা একটি ধারালো ব্লেড। পরের দিন হাসপাতালে সবাই যখন একসাথে কাজ করছিল, সুনচেন মুখে এক শীতল হাসি নিয়ে তার মেয়ের খুনির দিকে ধীরে ধীরে হেঁটে গেল। তার হাত উঠল আর নামল। সে ঠান্ডা চোখে তাকিয়ে রইল যতক্ষণ না খুনির শরীর থেকে বেরিয়ে আসা রক্ত টেবিলের উপর রাখা প্রিন্সেস অরোরার স্টিকারটিকে পুরোপুরি ঢেকে দিল। অবশেষে সুনচেন তার মেয়ের জন্য পরিপূর্ণ ন্যায় বিচার আদায় করতে পারল। এরপর সে নিজের জীবন দিয়ে মেয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। একজন মায়ের দায়িত্ব শেষ হলো। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। সেই অসাধু আইনজীবী ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু সে জানতো না তার গাড়ির পেছনেই তাকে অনুসরণ করছে ওল্ডুর গাড়িতে থাকা ক্রুশটি এখন আর প্রায়শ্চিত্তের প্রতীক নয়, বরং আসন্ন শিকারের নিশানা। আর আইনজীবীর গাড়ির চাকায় ইতিমধ্যেই লেগে গেছে সেই প্রিন্সেস অরোরার স্টিকার। বাকিটা কি হতে চলেছে তা বোঝার জন্য আর কিছু বলার প্রয়োজন নেই। তাহলে এই পুরো গল্পটা দেখার পর আপনার কি মনে আসছে? একজন মায়ের এই ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী কি আপনাকে নাড়িয়ে দিয়ে গেছে? সুনচেন যা করেছে তা কি সঠিক ছিল? আইন যখন অন্ধ হয়ে যায় তখন কি সাধারণ মানুষের হাতে আইন তুলে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর নেই। এই সিনেমাটি আমাদের শুধু একটি প্রতিশোধের গল্প বলে না, বরং আমাদের সমাজ এবং বিচার ব্যবস্থার দিকে একটি বড় প্রশ্ন ছুড়ে দেয়। যখন একটি ধনী অপরাধী টাকার জোরে পার পেয়ে যায় আর একজন অসহায় মা বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও ব্যর্থ হয়, তখন সুনচেনের মতো চরিত্রের জন্ম হয়। এই গল্পটা আমাদের শেখায় যে একটা অন্যায় শুধু একটা মানুষের জীবন নষ্ট করে না, বরং তার প্রভাব একটির পর একটি ঘটনার জন্ম দেয় যা আরও অনেক জীবনকে ধ্বংস করে দেয়। ট্যাক্সি ড্রাইভার বা সেই অহংকারী বস যদি সেদিন একটু মানবিক হতো, তাহলে হয়তো এই গল্পের শেষটা অন্যরকম হতে পারত। আমাদের প্রত্যেকের ভিতরেই একজন সুনচেন বাস করে। প্রিয়জনকে রক্ষা করার জন্য আমরা যে কোনো পর্যায়ে যেতে পারি, কিন্তু এই সিনেমা আমাদের একটি গভীর বার্তা দেয়। প্রতিশোধ হয়তো সাময়িক শান্তি দেয়, কিন্তু তা কখনো স্থায়ী সমাধান হতে পারে না। আসল পরিবর্তন আসতে হবে আমাদের ভেতর থেকে, আমাদের সমাজ ব্যবস্থা থেকে। আসুন আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি যেখানে প্রত্যেক মেয়ারের জন্য বিচার সুনিশ্চিত হবে, যেখানে কোনো মা বাবাকে তাদের সন্তানের জন্য বিচার চাইতে গিয়ে সুনচেন বা ওল্ডুয়ের মতো ভয়ঙ্কর পথ বেছে নিতে হবে না। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুনচেনের এই সফর নিয়ে আপনার কী মতামত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমরা আপনার ভাবনার কথা শুনতে আগ্রহী। যদি এই এক্সপ্লেনেশনটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভবিষ্যতে এইরকম আরও রোমাঞ্চকর এবং গভীর অর্থপূর্ণ সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।